প্রিয় দর্শক, নিউট্রাল ডেটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত কয়েক মাস ধরেই সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার দুর্নীতির খবর আসছে। এইবার খবর এসেছে প্রশ্নপত্র ফাঁসের জন্য পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর কথা। খবরে বলা হচ্ছে যে তিনি নিজের এলাকা ঢাসারে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন, ধর্মীয় লেবাস পরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করেছেন এবং পাশাপাশি তিনি আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ারও ইচ্ছা পোষণ করেছিলেন। সব মিলিয়ে আবেদ আলীকে নিয়ে এই বিস্ময় চারদিকে। আমরা আবেদ আলী সহ বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট বিএফইউজের সভাপতি ওমর ফারুক, রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে আমরা আগে স্বাস্থ্যের ড্রাইভার মালেকের কথা আমরা শুনেছি অনেক, গত 2 দিন ধরে আমরা শুনছি যে পিএসসি ড্রাইভার আবেদ আলী, এই ড্রাইভাররা কিভাবে আসলে এত টাকা কামাই করলেন? ধন্যবাদ আপনাকে। ড্রাইভার বিশেষভাবে আলোচনায় আসছিল স্বাস্থ্য অধিদপ্তরের আপনার ওই এমডির মালেক এবং পিএইচসির চেয়ারম্যানের আপনার ড্রাইভার আবেদ আলী। তো এরা হচ্ছে কি, আমার ধারণায় ওই অর্গানাইজেশনের প্রধানের ড্রাইভার। সুতরাং এমনিতেই ওই অর্গানাইজেশনে তার একটা প্রভাব থাকে। দ্বিতীয়ত, পলিসি যেহেতু শীর্ষ কর্মকর্তার থেকেই কিন্তু জেনারেট করে, এই জন্য সে সব কিছু খবর রাখে। এখন ওই ব্যক্তি যদি অসৎ হয় তাহলে সেখান থেকেই কিন্তু তার আখের গোছানোর সুযোগ পায়। যেমন পিএইচসিতে ধরেন, পিএইচসিতে আপনার প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র বিক্রি করে সে কিন্তু এই পয়সা সংগ্রহ করেছে। এখন পিএইচসির চেয়ারম্যান বলেছিল প্রথমে যে আমরা 3 সেট প্রশ্ন করি এবং ইলেকশনের আগ মুহূর্তে 1 সেট দেই, সুতরাং এই প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে আবার শুনলাম তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে পিএইচসি যখন প্রশ্ন 3 সেট করে, কাউকে দিয়ে তো করে। 2, প্রশ্নটা তো প্রথমে ড্রাফট হয়, তারপরে হয়তো এটা ড্রাফটটা এক জায়গায় থাকে, কখনো হয়তো 7 দিন আগে, 10 দিন আগে, 1 মাস আগে বা 5 দিন আগে। ওই পিএইচসির চেয়ারম্যানের যে ড্রাইভার, সে তো পিএইচসি চেয়ারম্যানের সাথে সাথেই থাকে। পিএইচসি চেয়ারম্যান হয়তো তার মেম্বারদের সাথে কথা বলে বা অন্য ডিসিশন মেকিং পলিসি হয়তো জানে, কথা শুনে হয়তো আগেই সে ওই ড্রাফট আপনার কোশ্চেনগুলো হয়তো নিয়ে যায়। হয়তো বিজি প্রেসে সেগুলো প্রিন্ট হয় না, কিন্তু ফাইনাল হয়ে আসে, সেটা নিয়ে যায়। এবং জানা গেছে যে এটা মিডিয়াতেও আসছে এবং টেলিভিশনেও এটা দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে, যে এরা এই 3টে প্রশ্নই কিন্তু যাদের কাছে আপনার এই প্রশ্নপত্র বিক্রি করা হয় তাদেরকে নিয়ে গোপন একটা জায়গায় ক্লাস করানো হয় এবং 3টে প্রশ্ন সম্পর্কেই ক্লাস নেওয়া হয়, উত্তর লিখে দেওয়া হয় এবং তারপরে তারা প্রশ্নের উত্তর লিখে। সুতরাং এইটাও আমি যেটা শুনলাম যে ওই টেলিভিশন আবার, যেহেতু পিএইচসির চেয়ারম্যান বলছে যে ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদের কাছে প্রমাণ আছে এবং তারা নেক্সট এপিসোড কিন্তু আবার দেখাবে। তো সুতরাং আমি কনভিন্স যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, নাইলে ড্রাইভার এত টাকার মালিক হবে কি করে? একটা সরকারি ড্রাইভার কতই বা বেতন পেতে পারে? সে রিসোর্ট করছে, বিশাল বাগান বাড়ি করছে, মসজিদ করছে, সবসময় দান খয়রাত করতেছে, আল্লাহর নাম নিচ্ছে, নুরানি চেহারা, দাঁড়িয়েওয়ালা, অর্থাৎ উপজেলা চেয়ারম্যান ইলেকশন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, তাকে এলাকার কেউ ড্রাইভার হিসেবে চেনে না, তাকে চেনে সচিব হিসাবে। সে সাবেক সচিব, অর্থাৎ পিএইচসি সে সাবেক সচিব হিসাবে পরিচিত ছিল, যার ফলে ওখানে বড় বড় নেতাদের সাথেও অনেক ছবি পাওয়া গেছে। তারা সচিব হিসাবে তাকে এক্সট্রা মর্যাদা দিত এবং যেহেতু সে ড্রাইভার, সে এমপি টেমপি টার্গেট না করে সে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত টার্গেট করেছিল। হয়তো ইলেকশন করলে জিতেও যেতে পারত, কিন্তু এখন আমার ধারণা সে তো এখন টক অফ দ্য টাউন না, টক অফ দেশ হয়ে গেছে, কান্ট্রি হয়ে গেছে। এখন বোধহয় সেই সুযোগটা আর পাবে না, আর কারোর সমর্থনও তেমন পাবে বলে মনে হচ্ছে না। তো এটা হচ্ছে কি, এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলে
আপনার বহুত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই রিপোর্ট কিন্তু মিডিয়াতে বহুবার এসেছে। কিন্তু এরা কিন্তু চেক দিয়েছে, এরা শিক্ষকরা আপনারা চেষ্টা করে, এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ফাঁস হয়, ঢাকা মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়, এটা কিন্তু পাওয়া যায় না। এবং কোনোদিনই বুয়েটের কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কোনো সংবাদ আমরা পাই নাই। আসলে ইচ্ছা করলে যদি সিরিয়াস থাকা যায়, এই প্রশ্নপত্র ফাঁস কিন্তু রোধ করা সম্ভব। ঢাকা ইউনিভার্সিটি তা মনে করে। আমি শুনেছি সবচেয়ে সিনিয়র মোস্ট আপনার শিক্ষকরা, তারাও রাত জেগে ওই প্রশ্ন রেডি হওয়ার পরে রাত জেগে এক জায়গায় রেখে পাহারা দিত, যাতে প্রশ্ন কোনোভাবে ফাঁস না হতে পারে, এবং ফাঁস হয় নাই। হ্যাঁ, তো এই জন্যে আমি বলছি যে আসলে যতই বলেন যে প্রতিষ্ঠানের প্রধানদের যদি ল্যাকিংস থাকে, আপনার থাকে, এও তো হতে পারে যে পিএসসির তো অনেক মেম্বার থাকতে পারে, কেউ হয়তো তার ড্রাইভারের সাথে যুক্ত থাকতে পারে, হয়তো চেয়ারম্যান যুক্ত আছেন, এটা নাইবে বললাম, কেউ না কেউ তো প্রশ্ন যারা করে তাদের কেউ না কেউ তো এর সাথে যুক্ত আছে। টাকা পয়সার লেনদেনের একটা ব্যাপার, টাকা পয়সার লেনদেন তো এটা শোনা গেছে, এটাও বলা হয়েছে যে একটা প্রশ্ন কেনে 1 কোটি টাকা দিয়ে, এই জাভেদ আলী কিনেছে 1 কোটি টাকা দিয়ে। যেমন রেলওয়ের সাবস্টেশন ইঞ্জিনিয়ার নেবে, সেই প্রশ্ন তারা বের করছে 1 কোটি টাকা প্রশ্ন দিয়ে বের করছে, তাহলে তার উপরে তো সে লাভ করছে, তাকে আর্ন করতে হয়েছে 2-3 কোটি টাকা, কারণ অনেক জায়গায় শেয়ার দিতে হয়েছে তাই। সুতরাং এটি কিন্তু সে আসলে প্রত্যেককেই একটা র্যাকেট বা একটা সিন্ডিকেট করে ফেলে। কারণ মানুষ তো মনস্তাত্ত্বিকভাবে আমাদের দেশে তো দুর্নীতিটা মহামারী আকার ধারণ করেছে, কারণ শীর্ষ পর্যায়ের লোকও দুর্নীতি করে, সুতরাং নিচের আর দুর্নীতি করে বসে থাকবে কেন? সবাই এখন কম্পিটিশনে দুর্নীতি করে। আপনি দেখেন না দুর্নীতি, আপনার আমি যেটা বলি বরাবর, যে সরকারি চাকরিজীবী ধরেন 14 থেকে 15 লাখ আছে, এর ভিতরে যদি মন্ত্রী, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত মিনিস্ট্রির, আর মিনিস্ট্রির অধিদপ্তর এবং বিভাগের যদি এমডি বা চেয়ারম্যান আর ডাইরেক্টর পর্যন্ত সৎ থাকে, তাহলে কিন্তু সেই অর্গানাইজেশনে আপনার মানে কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না। এবং এই সরকারি অফিসে যদি দুর্নীতি, ঘুষ দেওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে কিন্তু কারোর কোনো দুর্নীতি করার সুযোগই থাকবে না। কারণ ব্যবসায়ীরা যে ব্যবসা করে, ঘুষ দেয় তো এইসব লোকদেরকেই, হ্যাঁ এইসব লোকদেরকেই। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার ঘুষে এই যে দুর্নীতিতে সরকার শূন্য সহিষ্ণুতা, এটা বরাবরই বলে। 2008 সালে আজিজ ভাই এখানে একটু থামাচ্ছি, আমি শুনবো আপনার কাছে, একটু ফারুক ভাইয়ের কাছে একটু শুনে আসি যে আসলে এই ড্রাইভাররা আসলে এই যেটা বলা হচ্ছে যে তারা হয়তো বিভিন্ন কারোর সঙ্গে একটা নেক্সাস করে এই দুর্নীতিটা করছে, কিন্তু ড্রাইভাররা আসলে সাহসটা আসলে কিভাবে পাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই কিছু কিছু বলেছেন, আমি একটু ভিন্নভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আসলে থাকে কার কাছে? ড্রাইভার বিভিন্নভাবে যদি টেলিফোনে তার বস কথা বলতেছে ইত্যাদি ইত্যাদি, যা আজিজ ভাই বলছেন, কিন্তু এটা দিয়ে একেবারে মুখস্থ করে নেওয়ার কোনো সুযোগ নাই, এত মেধাবী ড্রাইভার হইতে পারে না। মূল কথা হচ্ছে যে প্রশ্নটা পিএসসি চেয়ারম্যান বলেছেন যে পরীক্ষা শুরু হওয়ার 30 থেকে 35 মিনিট আগে এটা পরীক্ষার্থীদের কাছে বা পরীক্ষা কেন্দ্রের যিনি দায়িত্বে থাকেন তার কাছে দেওয়া হয়। তার আগে কার কাছে থাকে, এটা একটা বড় প্রশ্ন। যদি যার কাছে থাকে তাকে এখন পর্যন্ত কিন্তু আইডেন্টিফাইড করা হয়নি। ড্রাইভার বা অন্যান্য কর্মকর্তারা তাদেরকে করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু প্রশ্নপত্রটা যার কাছে ছিল, যে দায়িত্বে থাকে, যেমন 91-92 সালে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইল, তো এসএসসি তখন এটা কিন্তু আস্তে আস্তে গোয়েন্দা সংস্থা খুঁজতে খুঁজতে যেয়ে দেখলেন যে সেই একজন প্রধান শিক্ষকের কাছে, মিরেশরাইতে একজন প্রধান শিক্ষকের কাছে সেই ইয়াটা পাওয়া গেল, এই প্রশ্নপত্র এবং প্রশ্নের উত্তর লেখা খাতা সব পাওয়া গেছিল। তো মানিক কে ফাঁস করছে, তাইলে ওই হেডমাস্টার ফাঁস করছে, ওই হেডমাস্টার কিন্তু গ্রেপ্তার হয়েছিল। তো এরকম যার কাছে থাকে তিনি এখন তিনি দায়ী না হইয়া এখন শুধু আবেদ আলীকে ধরা হয়েছে। আবেদ আলী কার কাছ থেকে পেল, এইটা এখন পর্যন্ত কিন্তু আমরা পত্রপত্রিকা বা ইয়েতে আমরা শুনি নাই। কারণ আবেদ আলীর পক্ষে আজিজ ভাই যেভাবে বলছে যে শুনে শুনে ইত্যাদি করে, নো, কোয়াইট ইম্পসিবল।
শুনে বা কারো কাছ থেকে করে এইটা পরীক্ষা প্রশ্নপত্র কারেক্টলি বলা, একজন ড্রাইভার হোক বা একজন জ্ঞানী জয়েন্ট সেক্রেটারি হোক, একজন মোবাইলে ফোনে কথা বলতেছে, সে বলবে আর বলার সাথে সাথে পাশে যে থাকবে সে সব কিছু শুনে মুখস্থ একেবারে দাড়ি কমা সহ মুখস্থ করে আরেকজনের কাছে প্রশ্নপত্র ভেসবে, কোয়াইট ইম্পসিবল, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু যার কাছে ছিল তিনিই ফাঁস করেছেন, না হলে এটা যারে দায়িত্ব দেওয়া হয়েছে অতীতে যতটা দেখা গেছে, যতটা ফাঁস হয়েছে, আলটিমেটলি যার কাছে তো প্রশ্নপত্র যার কাছে সেই ফাঁস করে। এখন এটা যদি গোয়েন্দা সংস্থা বা সরকার এটা খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দিতে পারে, তাহলে এটার মূল উৎসটা আসতে পারে, আমরা জনগণ জানতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এটা কিন্তু বাংলাদেশে নতুন না, অনেকবার হয়েছে। সেই 91-92 সালে যখন একজন প্রধান শিক্ষক ফাঁস করেছে এসএসসির পরীক্ষা, সেই প্রধান শিক্ষকের কি সাজা হয়েছে, সে এখন কোথায় ছিল, তার পরবর্তীতে তার কি সাজা হইলো, পরবর্তীতে আরও যারা ফাঁস করেছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের কি সাজা হচ্ছে, সাজার বিধানটা কি, কতটুক তার সাজা, তার কি মৃত্যুদণ্ড সাজা, না তার কি যাবজ্জীবন সাজা, না 10 বছর সাজা, সেই সাজার বিধানটা কি, আজ পর্যন্ত আমরা কিন্তু এটা জানি না। মানে এই দেশে প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা অন্যায় করতেছে, অন্যায় তখন এখন হয়েছে অনেক হবে, মিডিয়াতে প্রচার হবে, পত্রিকায় প্রচার হবে, নানান জায়গায় প্রচার হবে, সব দেশবাসী মানে টক অফ দি কান্ট্রি, আজিজ ভাই বলছে হয়ে গেছে সব কিছু, কদিন পর আস্তে আস্তে সব স্থিমিত হয়ে যাবে। এর আগে কয়েকটা ঘটনা ঘটছে, তারপর স্থিমিত হয়েছে, তারা কোথায় যায়, তারা আলোচনার অতল তৈরি হয়ে যাবে, আরেকটা তৈরি হয়ে যাবে। এটার হইল গা মূল জিনিস, এটার কারণে অপরাধ কমতেছে না, এটা প্রধান বিষয়। আপনি বলছেন যে বিচারটা হচ্ছে না, আমরা বিচারটা আসলে ভাবে আমরা দেখছি না, বিচারটা হচ্ছে না। বিচারটা যদি হতো, যদি দৃষ্টান্তমূলক বিচার হতো, আপনি দেখেন এই এখন রাস্তাঘাটে কিন্তু ছিনতাই আগের মতো নাই। আগে এক সময় আমরা ভয়ে রাস্তায় রাতের পর সন্ধ্যার পরে বেরোতে যেতাম, এমনকি দিনের বেলা বেরোতে, কেন নাই কেন, কারণ কিছু বিষয় এখানে অবলম্বন করা হয়েছে। সব কিছুতে যদি আপনি দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে ফেলে দেন, তাহলে এই দেশে অপরাধ কমবে না। অপরাধ কমাইতে হলে শর্ট টাইমের বিচার, হ্যাঁ, শর্ট টাইমে যাতে বিচার করা যায়, এইসব বিচারগুলি স্পেশাল বিষয়গুলি, এই প্রশ্নপত্র পাস জাতিকে ধ্বংস করে দেওয়ার সামিল। এতে যিনি হবেন, মূল প্রমাণিত হবেন, তাকে সাথে সাথে বিচার করে তার শাস্তি, একদম কঠিনতম শাস্তি তাকে দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজে যেতে সাহস না পায়। এই বিষয় দেখেন ফারুক ভাই, যে তরুণরা তো একটা ভালো চাকরির স্বপ্ন দেখে, স্বাভাবিকভাবেই চায় যে পিএসসির মাধ্যমে একটা ভালো চাকরি যদি পায় সেটা তাদের ভবিষ্যতের জন্য ভালো। এরকম ভাবে প্রশ্ন ফাঁস করে তরুণদের ভবিষ্যৎটা আসলে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে না? শুধু তরুণদের বাচ্চা, এই দেশে যারা মেধাবী ছাত্র, যারা নিজের মেধা দিয়ে প্রতিযোগিতা করে তারা ভালো পথ পাইতে চায়, ভালো জায়গায় চাকরিটা পেতে চায়, তারা হতাশ হয়ে যাচ্ছে। আমাদের দেশে প্রচুর ছেলে মেয়ে এখন ডিগ্রি কমপ্লিট না করেই বিদেশের দিকে রওনা দিতে চায়, তারা চলে যায়, যে একটু সুযোগ পাইলে বিদেশে চলে যেতে চায়, কারণ তারা জানে যে এরকম পরিস্থিতি, একের পর এক প্রশ্ন ফাঁস হইতেছে, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটতেছে, এবং কাউকে একটা বড় ধরনের শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট বা তারপরে নিচু তো যে কটা পানিশমেন্টের ব্যবস্থা আছে তা কি কারো দেওয়া হয়েছে, আমরা শুনি নাই, যার কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। জি ফারুক ভাই, একজন দর্শক আছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, জি বলুন। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমি আজিজ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের মানে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, এটা দিয়ে শুরু করতে হয়। পিএসসি, কোঠা আন্দোলন, দেশের দুর্নীতি, সর্ব অঙ্গে আমাদের ব্যথা। সেইখানে এই যে জাতীয় ঘটনা ঘটছে, আমি অত্যন্ত লজ্জিত। আপনি জানেন কিনা, আমার দেশের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নাড়ুয়া ইউনিয়নে, আমার গ্রামের পাশেই 8 দিনার বাড়ি, সহকারী 2 নম্বর যুগ্ম সচিব এনবিআরএস, যার সঙ্গে মতিউর রহমানের ফোনালাপ বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে, আমার বাড়ির পাশেই, আমার চোখের দেখা। কোথার থেকে কোথায় এ পর্যন্ত তাকে ওএসডিও করা হয় নাই, কোনো কিছুই করা হয় নাই, বিচারের আওতায় আনা হয় নাই। তো বাংলাদেশে যে দুর্নীতির বিচার হবে এবং আমরা যে সুষ্ঠু সুশাসন পাবো, এইটা যদি আমাদের রাজনৈতিক সমাধান না হয়,
আপনার কাছে আমার প্রশ্ন এইটা যে এই মুহূর্তে আমাদের দল মত নির্বিশেষে একটা জাতীয় সংলাপ হওয়ার প্রয়োজন কিনা এই দেশের স্বাধীনতা জি জি সার্বভৌমত্ব। জি আজিজ ভাই, আপনার কাছে যেতে চাই যে দুর্নীতির ব্যাপারে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, এবং এই দুর্নীতির যে বিচার হচ্ছে না এটার ব্যাপারে তিনি একটা জাতীয় সংলাপ বা ঐক্যমত্যের একটা আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আবার। কিন্তু জাতীয় সংলাপ করে দুর্নীতি যাবে না। দুর্নীতির উৎস মুখ বন্ধ করতে হবে, এবং উৎস মুখ বন্ধ করতে হলে দুর্নীতির পৃষ্ঠপোষকদেরকে ধরতে হবে। তাছাড়া কিন্তু উৎসমুখ বন্ধ করা যাবে না। কারণ দুর্নীতি, আমি বলেছি, মহামারী আকার ধারণ করেছে। মানসিকভাবে জাতি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। গ্রামের লোক সুযোগও পায় না, দুর্নীতি করে না, দুর্নীতি করে শহর বেশ। আপনি দেখেন পরিসংখ্যান ব্যুরোর হিসাব, 5% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 5%-এর হাতে আছে 0.31%। অর্থাৎ দুর্নীতি কিন্তু এই 5%-এর কাছে আছে। এখন ধরেন এই যে যেমন ফারুক সাহেব, হয়তো আমি বুঝাইতে পারি নাই, আমি বলছি যে মূল ব্যক্তির যে ড্রাইভার থাকে সে ইনফরমেশনগুলো সহজে ডিক করতে পারে, কার কাছে আছে কি আছে। তবে আমি যেটা রিপোর্ট দেখে বুঝছি যে পিএসসির যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা ডাইরেক্ট প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। অর্থাৎ ফাইনাল ড্রাফটটা ফাঁস হয়েছে, এবং এই ফাইনাল ড্রাফটটা হয়তো এটা এখানে যুক্তি আছে, ফাইনাল ড্রাফটটা কার কাছে ছিল, সে হয়তো ওইটা কিনছে অথবা তাকে শেয়ার দিচ্ছে, তাকে পার্টনার হিসেবে নিছে। এখন যেটা আমি, যাই হোক, এই জায়গায় আমার এই পয়েন্টটা থাকুক। এখন ধরেন আমি যেটা বলছিলাম 2008 সাল থেকে যে এই রুলিং পার্টির সরকার, আওয়ামী লীগ সরকার যে ইশতেহারগুলো দিছে, সবটাতে দেখবেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুর্নীতিতে সহিংসতা অথবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমানো। দুটোই কিন্তু বাড়তেছে, দুটোই বাড়তেছে। হ্যাঁ, এখন এই দুর্নীতি কেন বাড়ে আমি জাস্ট উদাহরণ একটা দিই। বেনজির এরকম সম্পদ অর্জন করবে, এত দুর্নীতি করবে, এটা আমার মনে হয় আমরা স্বপ্নেও ধারণা করি নাই যে একটা ব্যক্তি এই পরিমাণ দুর্নীতি করতে পারে। সেখানে সে 4টে পদক পেয়েছে, একটা শুদ্ধচার পুরস্কার পেয়েছে, ডিএমপির কমিশনার হয়েছে, র্যাবের চিফ হয়েছে, আইজিপি হয়েছে। সরকার কোথায়? সরকার গোয়েন্দা সংস্থা কোথায়? কারো কাছে রিপোর্ট পায় নাই? অবশ্যই ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে, তাকে ব্যবহার করার প্রয়োজনে তাকে প্রমোশন দিয়ে দিয়ে উপরে উঠেছে। এই সুযোগে সে দুর্নীতি করেছে যে আমাকেও দরকার সরকারের, সরকারও দরকার তাকে। এই গিভ অ্যান্ড টেক, এইটাই। হয়তো কাউকে ভাগ দেখ আর না দেখ। এখন ধরেন তারপরে সে আস্তে করে পালায় গেল, এখন তার সম্পত্তি সব অ্যাটাচ করা হচ্ছে। হ্যাঁ, তাকে পালায়। আজকে আমি একটা দেখলাম, কার যেন আপনার তার সব আগেই তার সম্পত্তি কিন্তু ইয়ে করে দিয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে। অ্যাকাউন্ট ফ্রিজ কার জন্য আমি দেখলাম, দুর্নীতি আরেকজন আবিষ্কার হয়েছে, সাথে সাথে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে, টাকা উদ্যোগ। কারণ বেনজিরের ক্ষেত্রে হলো না কেন? আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে হলো না কেন? ওই যে এনবিআরের মতিউরের হলো না কেন? এনবিআরের ফার্স্ট সেক্রেটারি তার হলো না কেন? সেকেন্ড সেক্রেটারি মহিলা, তার বান্ধবী, তার হলো না কেন? তারপরে এই যে সাবেক এডিশনাল আইজিপি, ডাকনাম খোকন, কি খোকন, ওই যে ইয়ে বাড়ি, সে আবার বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ছিল, শামসুদ্দোহা। সে এডিশনাল আইজিপি ছিল, সে তাকে প্রমোশন দিয়ে আবার ওখানে দেওয়া হলো কেন? রিটায়ার করার পরে দেওয়া হলো কেন? অর্থাৎ তাহলে হয় এটা গোয়েন্দা সংস্থা কোনো কাজ করে না, অথবা সরকারের কাছে রিপোর্ট যায়, অবশ্যই যায়, রিপোর্ট যায়, এটাকে থামাচাপা দিয়ে তাদের সবাইকে সুযোগটা দেওয়া হয়। এখন ধরেন তারপরে আসেন, সরকারের আইন আছে, কোনো সরকারি কর্মকর্তার চাকরি খাওয়া গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। তাদের বিরুদ্ধে আপনি মামলা করতে গেলেও সরকারের অনুমতি লাগবে। হ্যাঁ, তাদেরকে ট্রান্সফার করা যায়, সর্বোচ্চ ওএসডি করা যায়, সাসপেন্ড করাও বিপদ আছে, তারও অনুমোদন লাগে। এমনভাবে আমলাতন্ত্র সরকারের ঘাড়ের উপরে চেপে বসেছে। সরকার আমলাকে ধরার ক্ষমতা নাই তো, আইন করে তারা নিয়ে নিছে। ধরেন এই যে দেখেন না, এই যে দুর্নীতি দমনের জন্যে একটা প্রচেষ্টা নিচ্ছে, আমলাদের হিসাব দিতে হবে। ওই যে ক্যাবিনেট সেক্রেটারি সব সেক্রেটারি নিয়ে বৈঠক করছে, বৈঠক করে তারা বলে দিছে
ডিসিশন হয় নাই, বলে দিয়েছে যে আমরা তো ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময়ই সব দিয়ে দিই, আর কি হিসাব দেবো, দেয় নাই হিসাব, পড়াও করে নাই। অথচ সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে সবাইকে হিসাব দিতে হবে, হিসাব দেয় না। তো এই জন্যে আমি বলছি যে এই যে আসাদুজ্জামান মিয়া, সে ডিএমপির কমিশনার ছিল, তখন কেসি ইউনিয়ন হয়েছে, আমাদের সাংবাদিকের নামও আসছে, দুই একজন চাঁদা নিছে কেসি ইউনিয়ন থেকে। তো সেই লোক অনেক ওই বেনজিরের পরেই সে দুর্নীতি করছে। সে রিটায়ার করার পরে তাকে প্রধানমন্ত্রী অফিসে কাজ দিছে, এখন সে চিকিৎসার নামে বিদেশে পালাইছে। তো আপনি বলেন যে সবাইকে তো রিওয়ার্ড দেওয়া হয়, যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আসতেছে বড় যারা, তাদের সবাইকে তো রিওয়ার্ডেড করা হয়েছে। সুতরাং আপনি শূন্য সহিত তো বুঝতেছে না যে বেনজির এইভাবে যদি 5,000 কোটি টাকা কামায় থাকে, সে 1,000 কোটি টাকা নিয়ে বিদেশ গেলেই তো 5 স্টার হোটেলে থাকে জীবন কাটায় দিবে, সমস্যা জি কি? আজিজ বারো শুনবো, দুজন দর্শক আছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করুন। রংপুর মিডিয়াপুকুর থেকে আলামিন। জি আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, এবং স্যার একটা কথা বললেন যে মহামারী আকার ধারণ করছে দুর্নীতি, সেই দিক থেকে দেশে সৎ লোকের অভাব বড় বেশি, সেক্ষেত্রে অসৎ লোকের সংখ্যাই বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন, এই সৎ লোকের সংখ্যার তালিকা প্রকাশ করা যায় কিনা দেশে, এবং দুদক নামের মন্ত্রণালয় তৈরি জি করা যাবে জি কিনা? আমরা বুঝতে পেরেছি। আমরা আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে। গ্রাম বাংলায় একটা কথা আছে যে মাছ যত ছোট হয় চালের ফাঁসও তত ছোট হয়। আমাদের দেশ ডিজিটাল হচ্ছে, স্মার্ট হচ্ছে, কিন্তু পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আমরা ঠেকাতে পারছি না। আমাদের ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন করার কোনো লাভ নাই। এখন তাদের এই কোটা আন্দোলন বাদ রেখে এই প্রশ্নপত্র ফাঁসের রোধের আন্দোলন করা উচিত কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। ফারুক ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে দুজন দর্শক প্রশ্ন করেছেন। একজন বলেছেন যে সৎ লোকের অভাব রয়েছে, সৎ লোকের একটা তালিকা প্রকাশ করা যায় কিনা, আর একটা বলছেন যে কোটা বিরোধীরা কোটার আন্দোলন করবেন নাকি এখন প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন করবেন। প্রথম কথা হচ্ছে যে সৎ লোকের তালিকা করা এটা একটা মানে কঠিন কাজ হবে। কঠিন কাজ, এটা অসম্ভব কাজ। কেউ তো স্বীকার করবে না আমি এটা কেউ এই দেশে জিজ্ঞেস করে, আপনি রাস্তায় এখন যদি বেরিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনি সৎ না অসৎ, সবাই বলবে যে আমি সৎ। সুতরাং এই প্রশ্নটা অবান্তরে, এটা সম্ভব না। আর কোটা আন্দোলন আর আন্দোলন, আসলে দুই আন্দোলনের কোনো দরকার নাই। আমরা যারা কর্তৃপক্ষ তারা যদি ব্যবস্থা নেয়, আমাদের কোনো আন্দোলনেরই দরকার নেই। কোটা আন্দোলনের বিষয়টা পেন্ডিং আছে, আদালতে পেন্ডিং আছে, আগামীকালে এটা রায় হবে। রায় যা হবে সেটা শুনানি হবে কালকে শুনানি হবে, তারপরে রায় হবে। আশা করি যে আমাদের ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটা আমরা আশা করতেই পারি। আর এই প্রশ্ন ফাঁসের বিষয়টা যেটা বলছেন, সেটা তো এটা গর্হিত অন্যায় কাজ যারা করেছেন তারাই এটা, তাদের যারা কর্তৃপক্ষ আছেন, সরকার আছেন, তারা এটার ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবেন। বিচার তো আমি যেটা আগেও বলছি যে তড়িৎ বিচারের ব্যবস্থাটা করতে হবে যারা এই কাজ করছে, কারণ এটা নতুন না, তো এটা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে হয়ে আসছে। অ্যাড করে দেই, কালকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে রাজনৈতিক অস্থিরতা, সহনশীলতা ও অনৈতিকতার কারণেই দুর্নীতি বাড়ছে। এটা কালকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন। এটা মাননীয় প্রধান বিচারপতি এটা একেবারেই তো অবান্তর বলেন নাই। অনৈতিকতা তো আছেই সমাজে, এই অনৈতিকতা দীর্ঘদিনের সর্বস্তরে। আমরা প্রেস ক্লাবের সামনে যখন আন্দোলন সংগ্রাম হয়, আমার মনে আছে গত হরতালের সময় ওখানে একজন বাদামওয়ালার কাছ থেকে আমি 50 গ্রাম বাদাম কিনছিলাম, তাতে আমার মনে হয়েছে যে এখানে 50 গ্রাম নাই। তখন আমি আরেকটা বাটকারা এনে মেপে দেখেছি এনে 30 গ্রাম। হ্যাঁ, তো 30 গ্রাম 50 গ্রামে একজন বাদামওয়ালা 20 গ্রাম আমাকে কম দিল। তাহলে এরা আর অন্য বড় ব্যবসায়ীরা, বড় এরা কি করতে পারে? এটাই তো সমাজের সর্বস্তরে এই চিত্রটা বাংলাদেশের আজকের না, সেই দীর্ঘ অনাদিকাল থেকে ধর্মকে ব্যবহার করার একটা প্রবণতা। ধর্ম তো আছেই, ধর্ম সবাই চোরের টাকা যখন বা অনৈতিক টাকা যখন মসজিদ মাদ্রাসায় দেওয়া হয়, তখন যারা এই টাকাটা গ্রহণ করে তারা কিন্তু জিজ্ঞেস করে না ভাই আপনি এই টাকাটা কোত্থেকে আনছেন, আপনার এটার কি সৎ পথে কামাই করা টাকা না আপনি অন্যভাবে কোন থেকে আনছে। এটা কিন্তু কোনো
বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন জিজ্ঞেস করে না, বলেন টাকাটা পাইলেই বলে ওনার নামে আরও একটা দোয়া করে দেয়, ওনার নামে মারহাবা বলা হয়, ইত্যাদি ইত্যাদি। আরও এটা আপনারা সবাই জানেন, দেশের মানুষ সবাই জানে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা জিরো টলারেন্সের কথাটা আজিজ ভাই বারবার বলছে, জিরো টলারেন্সের কথাটা সরকারের, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা বিরাজমান। কারণ হচ্ছে যে এই যে বেনজির বা অন্য যারা বলেন, তারা কিন্তু সরকারের অত্যন্ত কাছের লোক ছিলেন, এটা আপনারা ভালো করে জানেন। তাদের এখন কি অবস্থা এই সরকারের আমলে? এই সরকার ইচ্ছা করলে তাদের যে কোনো অপকর্ম হাইড করতে পারতেন, সরকার ইচ্ছা করলে হাইড করতে, কিন্তু কোনোটা সরকার হাইড করছে না। যে দুর্নীতি করতেছে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাই হচ্ছে জিরো টলারেন্স। কাউকে সরকার প্রোটেকশন দিচ্ছে না, কোনো দুর্নীতিবাজকে প্রোটেকশন দিচ্ছে না। এই সব দুর্নীতিবাজকেই ইয়ের খাঁচার মধ্যে, দুদকের খাঁচার মধ্যে আনা হচ্ছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এটাই হচ্ছে মানে জিরো টলারেন্স। বিচারটা কি দৃষ্টান্তমূলক করার সুযোগ আছে? এটা হলো আমার দাবি, দৃষ্টান্তমূলক বিচারটা করতে হবে। আমি তো আগেও বললাম যে বিচারটা একটা শর্ট টার্ম বিচার, অল্প সময়ের মধ্যে। যেমন এই যে যেমন এখন যে প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে, যে এতে একটা দীর্ঘসূত্রিতা হয়, একটা কজ লিস্ট, একটা মামলা আসতে লাগে বছরের পর বছর, একটা কজ লিস্টে হাইকোর্টে একটা মামলা আসতে লাগে। এই যে আপনি তো কোর্টে দীর্ঘদিন আপনি রিপোর্ট করতেছেন, জানেন আপনি ভালো করে যে মামলার যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার কারণে এক সময় আর বিচারের যে রায় হয়, নিবৃতে কাঁদে, এটা তখন আর বিচার বললেই মনে হয় না, এরকম একটা ব্যবস্থা। আমি এই জন্য বলি যে যেসব স্পেশাল বিষয়গুলো, যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেছে আজ পর্যন্ত, এখন কী হয়েছে, কিছুদিন আমরা এটা নিয়ে হইচই করেছি, এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাকা নেওয়ার কোনো কথাবার্তা নাই। বাংলাদেশ ব্যাংকের টাকা যে ইয়েতে চলে গেল, ফিলিপাইন চলে গেল, ওই টাকা ফেরত আসলো কি না, বা এটার জন্য কারা দায়ী, কে দায়ী, কার দায়িত্বে বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, এইটা কিন্তু এখন আমরা দেখছি না। সুতরাং এই বিষয়গুলি তাৎক্ষণিক বিচার হইতে হবে, শীঘ্র বিচার হইতে হবে, 1 মাসের ভিতরে বিচার করে এটা শেষ করে দিতে হবে। তো তাহলে এটা দুর্নীতি আরও কমে আনতে পারবেন। এবং সরকারের নীতিতে আমি মনে করি জিরো টলারেন্স ঠিক আছে। আরেকটা ফারুক ভাই, যে আমরা ধরেন সিঙ্গাপুরের উদাহরণটা অনেক সময় দিয়ে থাকি, যে সিঙ্গাপুরটা তো আজকে এই জায়গায় আসছে কিভাবে? সিঙ্গাপুরে অনেক কঠিন কঠিন ব্যবস্থা নিয়েছে, সেগুলি আমরা এখন বললে আপনারা সবাই মিলে খেয়ে। সিঙ্গাপুরে কিন্তু যখন ট্রাক সিগন্যাল মানে না, লিকুয়ানের সরকার প্রথম বলে যে সিগন্যাল মানতে হবে। সিঙ্গাপুরে আমি গেছি রাত্র 2:30টার সময়, আমি সেহরি খাওয়ার জন্য হোটেল থেকে বেরোইছি, রাস্তায় রাস্তার অপর পারে হাত লাল ইয়া উঠছে, হ্যাঁ, সিগন্যাল বাতি হাত লাল, কেউ জানে, আমার লোক আরও 3 জন ছিল, গাড়ি নাই, কিছু নাই, মানুষ হাঁটে না। কারণ হচ্ছে যে ওই যে বাতি, ওইটা মানতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু একসময় মানতো না সিঙ্গাপুরে, লিকুয়ানের সরকার শুরুতেই। তখন লিকুয়ানের সরকার বলছে যে ট্রাক ড্রাইভাররা মানে না, ওদেরকে না মানলে সাথে সাথে গুলি করে দিত, এবং সাথে সাথে গুলি করে একদিনে 3 জন ড্রাইভারকে হত্যা করা হয়েছিল। তারপরে সব ড্রাইভাররা ঠিক হয়ে গেছে। আমার দেশে আপনি হলে যদি আমি এরকম কথা বলি যে যারা এই চুরি করছে তাদেরকে তাৎক্ষণিক এরকম বিচার করেন, তাহলে তো আমাকে বলবে যে বিচারহীনতার দেশ, তারপরে ইয়ে মানে না, সব কিছু মিলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অনেক কিছু বলবেন, তাই না? এটা তো আমরা বলতে পারতেছি না। তো এই লিকুয়ান কিন্তু এই কাজটা করছিলেন, যার কারণে এখন সেই যে আইন মানছে। আপনি আরেকটা জিনিস জানেন, সিঙ্গাপুরে কিন্তু কমোটের পানি রিসাইক্লিং করে কিন্তু খাচ্ছে, ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে এটা বললে মানুষ ছিছি করবে না, ওই দেশে খাচ্ছে। এবং কেমন খাচ্ছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এটা প্রথম খেয়ে দেখাইছেন যে এটা নিরাপদ, সুপেয় পানি, এটা দেখাইছেন। তাদের সে নিউ ওয়াটার কোম্পানি, সেই কোম্পানি আমি গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল দেখার, আমি দেখে আসছি তাদেরই। ওই দেশে আইন কানুন সবাই মানেন একেবারে, এটার সরকার লাগে না, পুলিশ লাগে না। রাস্তায় দাঁড়াইলেই লাল বাতি, যখন ইয়েতে সিগন্যাল বাতিতে যখন লাল সিগন্যাল ওঠে তখন মানুষ দাঁড়িয়ে যায়, এটার জন্য কোনো পুলিশ নাই। আমাদের দেশে কি পুলিশ থাকা অবস্থায় হয়তো গাড়ি চলে যাচ্ছে, উল্টা পথে চলে যাচ্ছে। জি আজিজ ভাই, আমাদের হাতে সময় একদম কম। আমরা বিরতির আগে যে আলোচনাটি করছিলাম, যে আসলে এক্ষেত্রে আসলে সরকারের রাজনৈতিক সদিচ্ছা বা দৃঢ় অঙ্গীকার ছাড়া আসলে দুর্নীতি দমন বা দুর্নীতি কমানোটা আসলে সম্ভব না। আসলে ফারুক সাহেব বলছে, আমি বলবো যে প্রথমে ব্রিটিশ আইন বদল করতে হবে। পার্লামেন্ট একপক্ষীয় ইচ্ছা করলেই সম্ভব। অর্থাৎ দুর্নীতি যারা করবে এই মুহূর্তে সবচাইতে বেশি কঠোর আইন তাদের জন্য হতে হবে। দুর্নীতি হচ্ছে এখন প্রথম
উন্নয়নের প্রধান অন্তরায়। এক, সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকবে আগে তাদের ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে, তারপরে এটা সম্ভব, দুর্নীতি সম্ভব। অনেক দেশে এই দুর্নীতি সম্ভব হয়েছে। নিয়ম কানুন সব কঠোর হাস্তে দমন করতে হবে এবং পলিটিক্যাল অঙ্গীকার নিয়ে এটা করতে হবে, এটা সম্ভব। কিন্তু উপর থেকে শুরু হবে, নিচ থেকে শুরু হবে না। এদেশের গ্রামের লোক কিন্তু দুর্নীতি করার সুযোগ থাকলেও, যেমন ফারুক সাহেব উদাহরণ দিচ্ছে না, বাদাম একটু কম দেয়, হ্যাঁ দেয় দেয়, কারণ সবাই করে, ও একটু করে, কিন্তু দুর্নীতি আসলে উপর থেকে কমাইতে হবে। এখন মানে দুর্নীতি শিক্ষিত সমাজ থেকে দুর্নীতিটা কমাতে হবে। শিক্ষিত সমাজ না, সরকার পরিচালনা যারা করে তাদের থেকে দুর্নীতি, তাদের এখানে শুদ্ধি অভিযান করতে হবে। দ্বিতীয়ত আইন করতে হবে, এবং আইনটা হতে হবে লাইক সামারি ট্রায়াল। দুর্নীতির বিরুদ্ধে সামারি ট্রায়াল যাবে, বাস, লাইক আমি কোর্ট মার্শাল কইলাম না, লাইক দিস সামারি ট্রায়াল হবে। দুর্নীতি করলে কোনো খাতির নেই তারে, একদম নির্মোহভাবে নিজের ঘনিষ্ঠজন হলেও তাকে ঝুলাই দিতে হবে, কোনো খাতির নেই। আইন কঠিন আইন। জি, ফারুক ভাইয়ের কাছ থেকে শুনি যে এটা কি সম্ভব কিনা, যে সামারি ট্রায়াল করা বা নিজের পছন্দ, মানে প্রিয় লোক যদি দুর্নীতি করে তাকেও বিচারের মুখোমুখি করার সাহসটা কি আমাদের আছে? এই সাহসটা আমাদের হতো যদি আমাদের দেশের সমস্ত রাজনৈতিক যে প্রতিশ্রুতি, জনগণের জন্য যে রাজনীতি করে, এই জিনিসটা যদি তারা মানতো। আমাদের দেশে রাজনীতির একটা অংশ, একটা বিরাট অংশ রাজনীতি করে, রাস্তায় করে, কিন্তু ইলেকশন আইলে যায় না। হ্যাঁ, ইলেকশনে আজকে যদি সংসদে শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে এই দুর্নীতি অনেকাংশে এমনিতেই কমে যেত। কিন্তু যেহেতু বিরোধী দল নাই, যে শক্তিশালী বিরোধী দল নাই, বিরোধী দল বলতে যা বোঝায় সেটা আসলে নাই, তারা আছে বাইরে। তারা ইলেকশন আসলেই বলে যে আমরা বর্জন, তাদের একটাই কাজ খালি বর্জন বর্জন বর্জন। তা বর্জনে তো অর্জন নাই, তারা কিছুই করতে পারতেছে না জনগণের জন্য, তারা কিছুই করতে পারতেছে না। যার কারণে সরকারকে তো অনেকটা বিরোধী দল সরকারকে ধরিয়ে দেবে, অন্যায়টা ধরিয়ে দেবে, দুর্নীতিটা ধরিয়ে দেবে। কোথায় গেছে সরকার? তখন তটস্থ থাকতো, সরকারি মন্ত্রীরা তটস্থ থাকতো, সচিবরা তটস্থ থাকতো। কিন্তু সেই বিষয়টা আমাদের দুর্ভাগ্য, সরকারকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী বিরোধী থাকতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে যারা এটা পারতো তারা নির্বাচন আসলেই বলে যে আমরা নির্বাচনে যাব না। তাই এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আর যে সরকার যেভাবে করতেছে, আজিজ ভাইয়ের সাথে আমি আগেই বললাম যে শর্ট টার্ম সামারি ট্রায়াল, এই ট্রায়াল করে বড় বড় দুর্নীতিবাজদেরকে, সে যেই হোক, তাকে নির্মোহভাবেই তাকে কঠিন বিচার করতে হবে। উদাহরণ হয়ে থাকবে, আজীবন উদাহরণ হয়ে থাকবে, যে মানুষ যে দুর্নীতি করলে অমুক আমলে অমুকের এই ব্যাপারে নামটা বলবে। এখানে ছাগলমতি, সবাই এটা দেশে একটা নাম হয়ে গেছে যে ছাগলমতি। কিছু হইলে কি ছাগলমতি কাণ্ড, ছাগল কাণ্ডে মতিউর রহমান ধরা পড়ছে। তো এই যে এরকম এই ছাগলমতি যদি কঠিন বিচার না হয় তাহলে কিন্তু আবার দুর্নীতি বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর দুর্নীতি করবে না। এই বিষয়গুলি, এই আবেদ আলীর বিষয়টা আমি শেষ, আপনার অনুষ্ঠান প্রায় শেষ, আমি জানি যে আবেদ আলীকে ধরে, আবেদ আলী কীভাবে কোন সিঁড়ির থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং কোন জায়গা থেকে সে প্রশ্নপত্রটা সংগ্রহ করছে, এতে কার কার সহায়তা ছিল, তিনি কার ড্রাইভার ছিলেন, প্রথম তার হাতে করি কোথায়, এই অপকর্মে হাতে করিটা তার কোথায়, সেখানে যে আগে তাকে খুঁজে ওই ব্যক্তিকে আগে ধরতে হবে যে আপনার ড্রাইভার এই আবেদ আলী কীভাবে এই আজকের আবেদ আলীতে পরিণত হলো। এইভাবে আমাদের বিচারটা সম্পন্ন করতে হবে। করলে ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই আশা করব। আজিজ ভাই ও ফারুক ভাই, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।